কে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুরপুরির মতো সুন্দর, তার রূপের কাছে সবকিছুই হার মানবে। আর অর্পা আপুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করছে। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটাও মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর উনি অনেক বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিলেন আমি সেদিন জানালা দিয়ে হালকা উকি দিয়ে ওনাকে দেখছিলাম। সত্যি লোকটাও অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেললেন। পছন্দ হওয়ার সাথে সাথে খুবই হৈ হৈ রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে দেখে, তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। ও, তোমাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য, বয়স 21, বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। ঢাকায় অনেকগুলো বাড়িও আছে শুনেছি। আর ওনাদের টাকা পয়সার নাকি কোনো অভাবই নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্পা আপুর সাথে অরণ্যর বিয়ে, তাই আমি আগে থেকেই সব কিছু ঠিক করে রাখলাম। হলুদে কি পরবো, বিয়েতে কি পরবো, বউ ভাতে কি করব। চিন্তা করছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠল, কি গো অর্পর মা, অর্পা তো ঘরে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর মা পাত্র আসবে। আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারছিল না। কারণ অর্পা আপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো। তবে আপু কোথায় গেল এই সবার মনে প্রশ্ন করতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিস মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল আর অর্পা আপু সেই প্রেমিকের হাত ধরেই পালিয়েছে। কিন্তু এই কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। তাই কি করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়, মান সম্মান বাঁচানোর জন্য। এছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল আর আমি দেখতে অতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন। আমি দেখতে অতটা ভালো না, তারা আমাকে মেনে নিবে বলে মনে হয় না। কিন্তু বাবা আর কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কনে সেজে বসতে হলো বিয়ের পিঁড়িতে। লাল টুকটুক শাড়ি, ভারী গহনা পরে আমি কনে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছুই ভাবতে পারছিলাম না। মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো। সবাই বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষের সবাই কনে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কনে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করলো। কিন্তু আমার বাবা আর কাকারা বলল কনে ঠিকই আছে। পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করানোর জন্য, না হলে ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। নানা ঝামেলার পার হয়ে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কিনা। জমলেই বা কি করা যাবে, যা হবার তা তো হয়েছে। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিল হুড়পরে বিয়ে করতে, আর বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা পেতনিকে। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি। নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো 8-10টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্ন ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভেতরটা হুড় হুড় করে উঠল। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। আশেপাশে সবাই তো বলাবলি করতে লাগলো, বাহ বাহ, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গেছে। তা না হলে অনন্যা এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি। এসব শুনে যেন মনটা আরো খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর এখন কনে বিদায়ের পালা। আমার বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল। অরণ্য
অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যর দিকে তাকানোর সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভেতর শুধু এই মুহূর্তে একটা প্রশ্ন যায়, অর্পা আপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল, এসব ভেবে ভিতরটা খুব আনচান করতে লাগলো। অরণ্যের সাথে আমাকে তুলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু 8-10টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না, হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাসে যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরে পথ পাড়িয়ে আমি শ্বশুর বাড়ি পৌঁছালাম। শ্বশুরবাড়ি বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো, এ কি সর্বনাশ করছে, অরণ্য তো এক মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার উপর অসুন্দর মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল নাকি, অরণ্যের সাথে এই মেয়েকে মানায় নাকি, এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো। এসব কথা শুনে মনটা আরো ভাঙতে লাগলো। কোনো রকম সবাই আমায় ঘরে তুলে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গুছানো, চারদিকে অনেক অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এই ঘরে অর্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এই ঘরে আমি আসলাম। ঘরে নিবো আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এই সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকেছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কি কথা সম্মুখীন আমাকে আবার হতে হবে, এইসব ভেবে যেন ভয়ে আরো কুঁকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যান আমার উপর পড়ে যাবে। সবকিছু উল্টা উল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতেই পারছি না। তাই একদমই চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরো নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখে মুখে পানি ঝাপটা দিচ্ছে। চোখ খোলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরো নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পরও আমি হা করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে, পানিটা মিষ্টি। বুঝতে আর বাকি রইল না এটি চিনির পানি। আমি নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো শক্তি পাচ্ছি। কোনো রকম চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়ার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাননি, তাই প্রেশার কমে গিয়েছে, আপনি একটু এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর, এরপর কি আর খাওয়া গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিন কিছুই না খেলাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে, তাই সামনে মুরগির রোস্ট আর পোলাওটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়ে খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হেঁচকি তুললাম। কোনোভাবেই যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরলেন। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না। এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতেই হবে, এটাই চাই। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যে আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মোডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়ে বসে বললাম, না আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন? উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়ে একটা ছোট্ট সংসার কল্পনা করে ফেলেছিলাম। সেই জায়গায় আপনাকে কেন জানি না, চাইলেও মন থেকে মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথা বলতে চাইনি, তবে আমি খুব সোজা সাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সেই কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা তো এটাই হবে, আপু খুব সুন্দর
সুন্দর, আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা 8-10টা মেয়ের মতো হয়নি, তাই ওনাকে জবাব দিলাম আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়ে হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছে কেউ বলতেও পারলো না। আর আপুর কোনো রিলেশন ছিল এটাও কারো জানা নেই। এই মুহূর্তে কি করব কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে বিবাহযোগ্য ছিলও না, তাই সবার জোরাজুরিতে রাজি না হয়ে পারলাম না। আমি জানি অর্পা আপুর তুলনা আমি কিচ্ছু না, অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন, আপনি চাইলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথা শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময়ই সব বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এই বাড়িতে এসেছেন মেহমান হিসেবে, আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সেটা খেয়াল রাখবো, কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার আশা করবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ করে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, এটা আমি বলছি, কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে নিব না।